আসসালামু আলাইকুম। মেয়েরা শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। সাউন্ড শোনা যাচ্ছে ক্লিয়ার? জি মিস, শোনা যাচ্ছে। Yes, ma'am. একজন কমেন্ট করো। Yes, ma'am. শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাদের আওয়াজ এত আস্তে শোনা যাচ্ছে কেন? আমার আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes, ma'am. আজকে আমাদের যে চ্যাপ্টার 2 শুরু করার কথা, সবাই আস্তে আস্তে জয়েন করো। আমি চ্যাপ্টার 2 শুরু করার আগে আমি বলে দিই, আজকে আমরা চ্যাপ্টার 1 এর কোশ্চেন দিয়ে দিব। কোশ্চেনগুলো আমি বলবো, তোমরা লিখে ফেলবে। আর তার আগে এটা অবশ্যই এখন করবো না, একটু পরে করবো, কারণ মেয়েরা জয়েন করো সবাই, তারপরে একটু শুরু করবো। আচ্ছা, চ্যাপ্টার 1 এ গতদিন আমরা যেগুলো পড়ায় ফেলছি, ওগুলাই কিন্তু আমাদের সিলেবাসের টপিক, সেগুলাই খুব ভালো করে পড়তে হবে। সেগুলোর সাথে বেস করে আজকে কোশ্চেন দিব, শুধু পার্ট বি আর পার্ট সি। আর যারা বই কিনো নাই তারা বইটা কিনে ফেলবা। হ্যাঁ, বই কিনে তারপরে কোশ্চেন যখন দিচ্ছি আমি, কোশ্চেনগুলোর সাথে বইয়ে মিলাই ফেলবেন যে বুঝতে পারতেছেন কিনা কোন কোশ্চেনের আনসার কোনটা। আর বাংলা বইতে মোটামুটি সবগুলো কোশ্চেনের আনসারই দেওয়া আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? মেয়েরা স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তাহলে শুরু জি, করি ma'am. চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে কালচার অ্যান্ড দ্য কনজিউমার বিহেভিয়ার। আমরা গত ক্লাসে কনজিউমার বিহেভিয়ারের বেসিক শিখেছি, ইন্ট্রোডাকশন, এবং এর সাথে রিলেটেড কিছু থিওরি আর মডেল জেনেছি। আর চ্যাপ্টার 2 তে আমরা শিখবো হচ্ছে আমাদের কনজিউমারদের কালচারটা কেমন, এবং সেই কালচারের সাথে কনজিউমাররা কিভাবে বিহেভিয়ারটা প্রকাশ করে, মানে আচরণ কিভাবে তারা প্রকাশ করে কালচারের সাথে রিলেটেড হয়ে, সেটাই আমরা হচ্ছে এই চ্যাপ্টার 2 তে পড়বো। তো চ্যাপ্টার 2 তে এই যে টপিকগুলোর নাম আমি দিয়ে দিলাম, টপিকগুলো দেখো এখানে দেওয়া আছে, যেগুলো এখানে শর্ট, ব্রড, তারপরে তোমার ব্রিফ, সব মিলিয়ে এখানে এই কয়েকটা কোশ্চেন আমাদের। আর এই চ্যাপ্টার 2 এ দুইটা অংশ, একটু ক্লিয়ারলি বলি, খেয়াল করে শুনেন। দুইটা অংশ বলতে চ্যাপ্টার 2 একটাই, কিন্তু এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে কালচার, আর একটা হচ্ছে গিয়ে সাবকালচার। ঠিক আছে? তো কালচার জিনিসটা হচ্ছে যে আমরা এখানে ফার্স্ট পার্টে দেখবো কালচার সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে পড়বো। আর সেকেন্ড পার্টে পড়বো হচ্ছে গিয়ে সাবকালচার, উপসংস্কৃতি। তো পরীক্ষার সময় যখন প্রশ্নগুলো আসবে, যেই বছর কালচার থেকে প্রশ্ন আসে তার পরের বছর সাবকালচার থেকে প্রশ্ন আসে। ওই যে আমি বললাম দুইটা পার্ট, এই কারণেই বলছি, কারণ দুইটা পার্ট বলতে যে প্রতি বছর দেখা যায় যে একই পার্ট থেকে প্রশ্ন আসে না। কালচার থেকে আসলে পরের বছর সাবকালচার আসবে, আর যদি এই বছর সাবকালচার থেকে আসে তাহলে পরের বছর কালচার থেকে আসবে। তার মানে তোমরা যখন এই গত বছরের প্রশ্ন দেখতে পারবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে চ্যাপ্টার 2 এর কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট, কালচার পার্টটা নাকি সাবকালচার পার্টটা। কিন্তু এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট যে এখান থেকে এমন কোনো বছর নাই যে বছর কোশ্চেন আসে নাই। অর্থাৎ এখান থেকে ব্রড, শর্ট এবং ব্রিফ, তিনটা কোশ্চেনই এখান থেকে আসছে। তার মানে এই চ্যাপ্টার 2টা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারটা কোনোভাবেই বাদ দিয়ে পড়া যাবে না। তো আসো আমরা এখন এই চ্যাপ্টারের শুরুটা আগে দেখি। ফার্স্টে আছে হোয়াট ইজ মিন বাই কালচার। কালচার কি, আমরা হয়তো এর আগেও কিছু কিছু সময় পড়েছি কালচার কাকে বলে। সংস্কৃতি মূলত হচ্ছে গিয়ে একটা প্যাটার্ন বা একটা ধরন, যেটা আমরা শিখে আসি, আমরা লার্ন বিহেভিয়ার বলা হচ্ছে, যেটা আমরা শিখে আসি এবং যেটা মানুষের আচরণের মাধ্যমে এবং সমাজের সদস্যদের কাছ থেকে আমরা দেখতে পাই। অর্থাৎ আমরা যে আচরণটা আজকে করছি, সেই আচরণটা কোনো না কোনো ভাবে আমরা আমাদের সমাজের মানুষের থেকে শিখেই কিন্তু আমরা প্রকাশ করছি। এই কারণে বলতেছে এটা হচ্ছে প্যাটার্ন অফ লার্ন বিহেভিয়ার। অর্থাৎ সংস্কৃতি হলো গিয়ে কোনো সমাজে যে মানুষগুলো বসবাস করে তাদের যে জীবনযাত্রার প্রণালী, সেটাই হচ্ছে গিয়ে সংস্কৃতি। তার মানে আমরা যে কথা বলছি এটাও আমাদের সংস্কৃতি, আমরা যেভাবে পোশাক আশাক করছি, যেভাবে খাওয়া দাওয়া করছি, আমাদের যে মানে মানসিকতা, আমাদের যে মূল্যবোধ, বিশ্বাসগুলো, এই সবই কিন্তু মূলত আমাদের এই কালচার থেকে প্রকাশ পায়।
দেখো এখানে ছবিতে দেওয়া আছে, ছবিতে দেখো কালচারের সাথে চারিদিকে অনেকগুলো কথা লেখা আছে। এই প্রত্যেকটা জিনিসকে বলা হচ্ছে গিয়ে কালচার। দেখো কি কি আছে, প্রথমে অ্যাটিটিউড মানে আমাদের মনোভাব, আমাদের বিলিফ বিশ্বাস, ল্যাঙ্গুয়েজ, কাস্টমস আমাদের রীতিনীতি, রিচুয়ালস আমাদের চালচলন, হ্যাঁ বিহেভিয়ার গুলো আচরণগুলো, আমাদের রিলিজিয়ন বা ফেইথ যেটা, আমাদের খাবার দাবার, তারপর আমাদের ড্রামা আর্ট মিউজিক, সবই হচ্ছে কি আমাদের কালচার। এই সবকিছুকে মিলিয়ে বলা হচ্ছে একটা সমাজের কালচার। তো সেই কালচার থেকে আমাদের কালচারটা কেন শিখতে হবে, কালচারটা যেহেতু আমরা যেহেতু মার্কেটার, আমরা যখন একটা দেশে বিজনেস করতে যাব বা নিজের দেশে এখন ব্যবসা করতে যাব, অবশ্যই আমাকে কালচারটা জানতে হবে, কারণ কালচার দিয়েই কিন্তু মানুষের আচরণ প্রকাশ পায়, মানুষের পছন্দ অপছন্দ প্রকাশ পায়। কারণ যদি আমি কালচার না জেনে আসি তাহলে কোনোভাবেই কিন্তু আমি সেই দেশে বা সেই মানুষগুলোর কাছে আমি আমার পণ্যটাকে সেল করতে পারবো না। তারপরে আসি দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার, 2 নাম্বার কোশ্চেন। এটা হচ্ছে গিয়ে কালচারের বৈশিষ্ট্য। আচ্ছা, কালচারের বৈশিষ্ট্যগুলো কি কি, এখানে যে পয়েন্টস গুলো আছে পয়েন্টস গুলো অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই কোশ্চেনটা আসে 4 মার্কের। যদিও পয়েন্টস অনেকগুলো, পরীক্ষায় যখন লিখবা চেষ্টা করবেন 8টা পয়েন্টস দেওয়ার, 4 মার্কের জন্য 8টাই এনাফ। তারপর যদি সময় থাকে হাতে তুমি আরো 2টা বাড়িয়ে দিতে পারো, তবে 10 মার্কের কোশ্চেনে এটা কখনো আসে নাই। তো আসুন কি আছে, প্রথমে নাম্বার 1, কালচার ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে মানে অস্পষ্ট বা বিমূর্ত। তার মানে এই কালচার জিনিসটা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা কখনোই স্পষ্ট না। স্পষ্ট না কেন, কারণ দেখো আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি কালচারে অবশ্যই আছি, কিন্তু বাঙালি কালচারের মধ্যেও দেখো আমাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আবার যদি বলি যে আমি বাঙালি কালচার, কিন্তু আমাদের অনেকগুলো পরিবার আছে, এই সবগুলো পরিবারের ভিতরে আবার একটা কালচার আছে, এক একটা পরিবারের কালচার কিন্তু এক এক রকমের। তাহলে এই জিনিসগুলোই বলা হচ্ছে যে কালচার বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট। কখনোই তুমি পুরো একটা জাতিকে দেখে বলতে পারবা না যে এই জাতিটার কালচারটা খুবই স্পষ্ট, সবকিছুই একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে, 2-1টা বিষয় ছাড়া। হ্যাঁ, যেমন আমাদের দেশের মানুষ আমরা বলি বাঙালি কালচার, আমাদের মেয়েরা শাড়ি পরে, ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরে, কিন্তু আসলে কি তাই? আমাদের কালচারের মধ্যে কিন্তু আমরা সবাই এখন সব ধরনের পোশাকই পরছি। তার মানে কালচারটা কখনই স্পষ্টভাবে বোঝা যায় না বেসিক্যালি কি। এটা হলো তার প্রধান বৈশিষ্ট্য। 2 নাম্বার হচ্ছে কালচার ইজ সোশ্যাল। কালচার হচ্ছে সামাজিক। কেন সামাজিক? কারণ হচ্ছে সমাজের মানুষের কাছ থেকে আমরা এগুলো শিখে আসতেছি, সমাজ থেকে আমাদের কালচারটা গড়ে ওঠে, এই কারণেই সামাজিক বলা হচ্ছে। তারপর হচ্ছে কালচার ইজ ট্রান্সমেটিভ, অর্থাৎ সংস্কৃতি সঞ্চালনযোগ্য, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কিন্তু কালচার পরিচালিত হয়। আজকে আমরা যেই ভাবে আমরা চলাফেরা করছি, আমরা এটা কিন্তু আমাদের বাবা মার থেকে শেখা, আবার আমাদের বাবা মা কিন্তু এর আগে তাদের বাবা মার কাছ থেকে শিখে আসছে। তার মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে কালচার ট্রান্সফার হচ্ছে। কালচার ভ্যারিজ অ্যামাং সোসাইটি, অর্থাৎ বিভিন্ন সমাজের সংস্কৃতি ভিন্ন ভিন্ন। এটা তো আসলে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা সমাজে একটা নিজস্ব সংস্কৃতি আছে। আজকে শহরের যে সংস্কৃতি গ্রামের সংস্কৃতি কিন্তু এক না, অথচ আমরা সবাই কিন্তু একই দেশের মানুষ। তার মানে হচ্ছে সমাজভেদে সংস্কৃতিগুলো কিন্তু পার্থক্যকৃত হচ্ছে। এরপর আসি দ্য ইনভিজিবল হ্যান্ড অফ কালচার, সংস্কৃতির অদৃশ্য হাত। মানে সংস্কৃতির অদৃশ্য হাত কেন বলা হয়েছে, কারণ সংস্কৃতি জিনিসটা আসলে কোনো ব্যক্তি মানে মধ্যে থাকলেও সেটা কখনো দেখা যায় না। সংস্কৃতি বেশি বেসিক্যালি দেখা যায় কিভাবে, সেটা হচ্ছে মানুষের চাল চলন দিয়ে, কথাবার্তা দিয়ে, চলাফেরা দিয়ে। সেজন্য বলা হচ্ছে যেমন আমাদের আমাদের যদি আমরা কলেজগুলোকে দেখি, আমাদের যেমন সিটি কলেজ, তারপর নটরডেম কলেজ, কমার্স কলেজ, হ্যাঁ প্রত্যেকটা কলেজের কিন্তু একটা কালচার আছে। কিভাবে কালচার আছে, কারণ আমাদের প্রত্যেকটা কলেজের মধ্যে পোশাক আশাকের পার্থক্য আছে, তারপর হচ্ছে কি আমাদের রুলস গুলোর মধ্যে পার্থক্য আছে, কলেজের টাইমিং এর পার্থক্য আছে। তার মানে আমরা যখন কালচার গুলোকে আমরা বুঝবো, তখন আমরা কিন্তু এই মানুষগুলোকে দেখিয়ে বুঝতে পারবো, তাছাড়া কিন্তু কালচার বোঝার কোনো উপায় নাই। এরপর বলা হচ্ছে কি কালচার স্যাটিসফাই নিডস, কালচার মানুষের নিডটাকে পূরণ করে, অর্থাৎ মানুষের যে প্রয়োজনগুলো কিন্তু কালচার থেকে উঠে আসে। আজকে বাঙালিদের খিদা লাগলে তারা কি খাবে, তারা খাবে হচ্ছে গিয়ে খিদা লাগলে খাবে ভাত। তাহলে যে ভাত খাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে ওদের কালচার। আবার যদি বলি বাইরের দেশে আমেরিকান কালচারে, ওরা কিন্তু দেখা যাচ্ছে ওরা ফাস্ট ফুড খাচ্ছে। তাহলে কালচারটা হচ্ছে ওদের, ওরা কোন কালচার থেকে আসতেছে সেটা কিন্তু ওদের প্রয়োজনটা কিন্তু ওরা কালচার দিয়ে প্রকাশ পাচ্ছে। আচ্ছা, তারপরে দেখি এরপর আসো কালচারের পরেরটা হচ্ছে গিয়ে কালচার ইজ শেয়ার্ড। দেখা যাচ্ছে
মেয়েরা কমেন্ট করো, কোনো কি প্রবলেম হচ্ছে এতে কথায় বা স্ক্রিনের মধ্যে? নো মিস, নো ম্যাম, ঠিক নো আছে। মিস। আচ্ছা, পড়া না বুঝলে কিন্তু প্রশ্ন করো। আমি কিন্তু একটু পরে আবার ওই যে কোশ্চেন দেওয়া শুরু করবো চ্যাপ্টার 1-এর। সবাই খেয়াল রাখেন, আমি কিন্তু পড়ার মাঝখানে পড়াটা স্টপ করে দিয়ে আমি চ্যাপ্টার 1-এর কোশ্চেন দেওয়া শুরু করবো। আমি আগে দেখি স্টুডেন্টরা কতজন আসতেছে, তারপর আমি কোশ্চেন দিব। আচ্ছা, এরপর আসে হচ্ছে কালচার স্যাটিসফাইড নিডস। বললাম কালচার ইজ লার্ন, এটা তো আগেই বলে ফেলেছি। কালচার মানুষ শিখে আসে, শিক্ষালব্ধ। কালচার ইজ ডাইনামিক, অর্থাৎ কালচার গতিশীল। গতিশীল মানে হচ্ছে পরিবর্তনশীল, চেঞ্জ হয়। প্রতিটা মানুষের কালচার একটা সময় পর সময় চেঞ্জ হয়। আজকে আমাদের দাদারা যেভাবে বড় হয়েছে আমরা কিন্তু সেভাবে বড় হচ্ছি না, তারপরে আমাদের কালচারটা পরিবর্তন হয়েছে। সেটা পড়ালেখা হতে পারে, আমাদের চালচলন হতে পারে, খাবার দাবার হতে পারে, সবকিছু থেকে দেখা যাচ্ছে কালচারটা পরিবর্তনশীল। কালচার ক্রিয়েট সোশ্যাল সিস্টেম, অর্থাৎ কালচার কি করে আমাদের সোশ্যাল সিস্টেমকে বা সামাজিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু সৃষ্টি হয়। অর্থাৎ সমাজে যে মানুষের রীতিনীতি আচার আচরণ তা দ্বারা কিন্তু সংস্কৃতি তৈরি হচ্ছে। এরপর আসি কালচার ইজ এক্সচেঞ্জেবল, কালচার বিনিময়যোগ্য। অর্থাৎ কালচারটা কিন্তু বিনিময়ের মাধ্যমে টিকে থাকে। অর্থাৎ এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে কিন্তু ট্রান্সফার হয়। কিভাবে? যেমন আমরা কিন্তু আমাদের যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, আমরা এমন কিন্তু না যে সব সংস্কৃতি আমরা নিজেরাই তৈরি করেছি। আমরা কিন্তু অনেক সংস্কৃতি, অন্য সংস্কৃতিও কিন্তু আমাদের কিছু জিনিস আমরা আমাদের মধ্যে নিয়ে এসেছি। এই জন্য বলা হচ্ছে যে কালচার কিন্তু অনেক সময় কি করে, এই বিনিময়যোগ্য, মানে আমাদের কালচারের অনেক কিছু অনেকে গ্রহণ করেছে, আবার আমরা অন্যের কালচারটা কিন্তু অনেকে গ্রহণ করেছি। এরপর আসি হচ্ছে কালচার অলওয়েজ স্প্যান্ডেড, অর্থাৎ কালচার সবসময় কি হয়, বিস্তার লাভ করে। কালচার কিন্তু এক সময়কার, এখনকার যে কালচার, আগে কালচার ছিল না, আরো ছোট ছিল। এখন আমাদের কালচারের বিস্তৃতি ঘটেছে। এখনকার মানুষ দেখো, আমরা ছুটি পেলেই ঘুরতে বেরো, এটা কিন্তু আগে আমাদের কালচারে ছিল না। তাহলে এই যে কালচার গুলো কিন্তু দিন দিন কি হচ্ছে, বিস্তার লাভ করে। কালচার কোনো ছোট হয়ে আসে না, বরং বড় হচ্ছে। এই হচ্ছে কি কালচারের বৈশিষ্ট্য। তারপর নেক্সট কোশ্চেনে আমরা যাই, কম্পোনেন্টস অফ কালচার, কালচারের উপাদান। সংস্কৃতির উপাদানগুলো কি কি? সংস্কৃতির মূলত উপাদান 3টা। এটা এত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে প্রতি বছরই ঘুরে ঘুরে পরীক্ষায় আসে। প্রতি বছর বলতে মানে কি, একেবারে প্রতি বছরই আসবে, মানে হয় 1 মার্কের আসবে, তাহলে 4 মার্কের আসবে, নাকি 10 মার্কের আসবে। 1 মার্কের আসলে ওই যে কাকে বলে ম্যাটেরিয়ালিস্টিক কম্পোনেন্ট, ফার্স্ট পয়েন্ট দেখো, এরকম 1 মার্কের আসতে পারে। তার মানে প্রতি বছর এই কোশ্চেনটা আসে, এটা এত ইম্পর্টেন্ট। তাহলে কম্পোনেন্টস অফ কালচার মানে হচ্ছে সংস্কৃতির উপাদান। উপাদানগুলো বলতে বোঝাচ্ছে যে সংস্কৃতি কিভাবে প্রকাশ পায়, কিভাবে বুঝবো যে সংস্কৃতি। তো ফার্স্টে আসি নাম্বার 1, ম্যাটেরিয়ালিস্টিক কম্পোনেন্ট, যার বাংলা হচ্ছে গিয়ে বস্তুগত উপাদান। মানে আমরা আমাদের যে সংস্কৃতি, আমরা কোন সংস্কৃতি আমরা কিভাবে বুঝবো? দেখা যায় কি আমাদের আমরা যে দৈনন্দিন জীবনে যেসব জিনিস ব্যবহার করতেছি, সেই ব্যবহার দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের কালচারটা হচ্ছে কোন কালচার। একটা এক্সাম্পল দেখো, আমাদের আমরা যারা, আমাদের যাদের বাসা টাসা আছে, আমাদের যারা, আমরা যারা ঘর বাড়িতে যারা থাকি, হ্যাঁ, এক একজনের একটা ঘর বাড়ির মধ্যে কিন্তু এক এক রকমের কালচার দেখা যাচ্ছে। অর্থাৎ কেউ আছে যে বাসার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করে, কেউ কেউ আছে ইলেকট্রনিক জিনিসের প্রতি এত বেশি আকৃষ্ট না, আবার কেউ কেউ আছে যে ইলেকট্রনিক জিনিসটাকে একেবারেই ইগনোর করে, মানে একদমই তারা সবসময় মানে ম্যানুয়ালি পছন্দ করে। তার মানে হচ্ছে আমরা যেসব জিনিস দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, আমাদের যে ম্যাটেরিয়াল গুলো, মানে আমরা যা দিয়ে খাই, যেটা খাই বা যেটা ব্যবহার করি, সবকিছুর মধ্যে যদি দেখা যাচ্ছে যে আমাদের ওই যন্ত্রপাতি হোক বা আমাদের যে ব্যবহৃত জিনিসগুলাই হোক, সেগুলো দিয়ে কিন্তু আমাদের কালচারটা প্রকাশ পাচ্ছে। যেমন দেশের বাইরে গেলে ওসব দেশের মানুষের, প্রত্যেকটা মানুষের ঘরে মানে সব সময় দেখবা যে ওরা যন্ত্র দিয়ে অনেক বেশি প্রভাবিত, মানে প্রত্যেকটা কাজে ওরা যন্ত্র ব্যবহার করে। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু এখনো আমরা সেভাবে যন্ত্র দিয়ে এত বেশি অভ্যস্ত হই নাই। তার জন্য বলা হচ্ছে যে যখন মানুষের ম্যাটেরিয়াল, অর্থাৎ বস্তু দিয়ে যখন আমরা আমাদের সংস্কৃতিকে দেখবো, ওটা হচ্ছে কি ম্যাটেরিয়ালিস্টিক কম্পোনেন্ট। আর কগনিটিভ কম্পোনেন্ট হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটা হচ্ছে জ্ঞানগত। অর্থাৎ আমরা কিছু জিনিস আছে যেটা আমরা আমাদের প্রজন্ম থেকে শিখে আসছি, জ্ঞানের মাধ্যমে যেটা আমাদের মধ্যে প্রবেশ করেছে, সেটা হচ্ছে কি কগনিটিভ কম্পোনেন্ট। অর্থাৎ আমরা এই যে বড়দের দেখলে সালাম দিতে হবে, এগুলা কিন্তু আমরা জ্ঞানগতভাবে শিখে আসা। আমরা জন্মের পরে আমাদের ফ্যামিলি থেকে আমরা জ্ঞানের মাধ্যমে শিখছি, এটা হচ্ছে কি কগনিটিভ কম্পোনেন্ট। আর যেটা আগেটা বললাম ম্যাটেরিয়ালিস্টিক, সেটা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেসব পণ্য ব্যবহার করি, পণ্য ব্যবহারের মাধ্যমে আমাদের কালচার প্রকাশ পাচ্ছে। এরপর আসি নরমেটিভ কম্পোনেন্ট, যেটাকে বলা হচ্ছে গিয়ে আদর্শগত উপাদান।
অর্থাৎ আমাদের যে ভ্যালুজ, এটা আবার দেখো সাব পয়েন্ট দিয়েছে দুইটা, ভ্যালুজ আর নর্মস। ভ্যালুজ এর বাংলা হচ্ছে মূল্যবোধ আর নর্মস এর বাংলা হচ্ছে রীতিনীতি। অর্থাৎ এই ভ্যালুজ হচ্ছে মূল্যবোধটা কি জিনিস, যেটা আমরা সত্য, আমাদের জীবনের সত্য মিথ্যা, ভুল শুদ্ধ, ভালো মন্দ, হ্যাঁ এসবকে নিয়ে হচ্ছে গিয়ে মূল্যবোধ। তো সেই মূল্যবোধ দিয়েই কিন্তু আমাদের কালচার প্রকাশ পায়। যেমন এখনো কিন্তু অনেক ফ্যামিলিতে আছে যে পায়ে ধরে সালাম করতে হবে, আবার অনেক ফ্যামিলিতে আছে পায়ে ধরে সালাম করাটা পছন্দ করে না। তাহলে এটা হচ্ছে ভ্যালুস। তাহলে আবার কিছু কিছু ফ্যামিলিতে আছে যে মানে বাবার বাবার সিদ্ধান্তটাই ওই ফ্যামিলিতে বড়, মা কি বললো বা অন্যরা কি বললো সেটা বড় কথা না। আবার কিছু কিছু ফ্যামিলিতে আছে যে না, বাবা মা সন্তান সবার সিদ্ধান্তেই একটা সংসার চলবে। তাহলে এই যে ভ্যালুস গুলোর মধ্যে কিন্তু আমাদের কালচার প্রকাশ পাচ্ছে। আর নর্মস হচ্ছে গিয়ে রীতিনীতি, অর্থাৎ আমরা কি কাজ করব, কিভাবে আমাদের চিন্তা ভাবনা, আমাদের আমাদের মানে আমাদের জীবনযাপন কিরকম হবে, হ্যাঁ এই সবই হচ্ছে গিয়ে আমাদের নর্মস, যেটার মাধ্যমে আমরা মানে আমাদের আচরণটাকে প্রকাশ করি। তাহলে এইগুলোর মাধ্যমে একটা দেশের বা একটা জাতির কালচার প্রকাশ পায়, যেটাকে বলছে কালচারের উপাদান। আচ্ছা এটাই আমার ছবি আকারে এখানে দেখানো হয়েছে যে প্রথমে আসলে বেসিক্যালি আমরা কগনিটিভ দ্বারা প্রভাবিত হই, দেন ম্যাটেরিয়ালিস্টিক, দেন হচ্ছে কি নর্মেটিভ। এই তিনটা কম্পোনেন্টস এর মাধ্যমে কালচার প্রকাশ পায়। এরপরে আসি দ্য কনসেপ্ট অফ কালচার, অর্থাৎ কালচারের কিছু ধারণা আছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ধারণা বলতে হচ্ছে যে কালচার জিনিসটা আসলে কি, কালচারের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা আবার একটু বিশ্লেষণ করব। সেটা হচ্ছে কালচারের কনসেপ্ট হচ্ছে মূলত এই যে চারটা। নাম্বার ওয়ান, এগুলো কিন্তু যে চারটা পয়েন্ট দেওয়া আছে চারটাই লিখতে হবে, বাড়িয়ে লিখতে গেলে কিন্তু নাম্বার 0 চলে আসবে, কারণ এগুলো কনসেপ্ট গুলো কিন্তু আমরা তৈরি করি নাই, এগুলো বেসিক্যালি যারা মনস্তাত্ত্বিকবিদ, যারা গবেষণাবিদ তারা কিন্তু তৈরি করেছে। যে কালচারের কনসেপ্ট বা কালচার ধারণা হচ্ছে 4 রকমের। একটা হচ্ছে কালচার ইজ কম্প্রিহেন্সিভ, অর্থাৎ সংস্কৃতি উপলব্ধিমূলক। উপলব্ধি মানে হচ্ছে যে কোনো ব্যক্তি যখন চিন্তা বা আচরণ যেটা আছে সেটা যখন মানুষের আচরণ দিয়ে প্রকাশ পায়, সেটা হচ্ছে কি কালচার। তো আমরা আমাদের যে বললাম যে ক্ষুধা লাগলে আমরা বাঙালিরা কি খাবো, আমরা ভাত খাবো। আবার এই সেম জিনিস যখন তুমি বিকালবেলা আসবে তখন কিন্তু আর ভাত খেতে মন চাবে না, তখন বিকালে মনে হবে একটু নাস্তা খাই, একটু চা খাই। তাহলে আমাদের আমরা কালচারের মধ্যে যে থেকে যে আমরা কখন কোন আচরণটা প্রকাশ করতেছি সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারতেছি। অর্থাৎ সকালবেলা হলে ব্রেকফাস্ট, বিকালবেলা হলে নাস্তা, আর দুপুরবেলা হলে ভাত। এই যে আমাদের মধ্যে যে উপলব্ধিটাকে বলা হচ্ছে সংস্কৃতি মূলত উপলব্ধিমূলক। তারপর হচ্ছে কালচার ইজ অ্যাকোয়ার্ড, মানে সংস্কৃতিটাকে অর্জন করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা সংস্কৃতিটা মানুষ কিন্তু এক একটা সমাজে বসবাস করে সে সমাজ থেকে কিন্তু সেটা সে অর্জন করে। অর্থাৎ আমাদের সংস্কৃতিতে আমরা কি আচরণ করব, আমাদের ভাষা কেমন, আমাদের রীতিনীতি কেমন, এগুলা কিন্তু আমরা আসলে এই যে সমাজ থেকে অর্জন করছি। এই জন্য বলছে কালচার ইজ অ্যাকোয়ার্ড। কালচার সাপ্লাইজ বাউন্ডারিজ, অর্থাৎ কালচার একটা সীমারেখা নির্ধারণ করে দেয়। অর্থাৎ আমরা কিন্তু এই কালচারের জন্যই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের আচরণটা কতটুকু হবে, আমরা কি পরিমাণ আমরা কি আচরণ প্রকাশ করব। অর্থাৎ আমরা কোথাও গেলে আমরা কিভাবে কথা বলবো, কোথায় গেলে আমাদের কথাবার্তার ধরনটা কিরকম হবে। হ্যাঁ আমরা যখন দেশের বিদেশের কালচারে যাব, আমরা যখন দেশের বাইরে থেকে বিদেশে যাই তখন কিন্তু দেখা যায় যে ওখানকার কালচার আর আমাদের কালচারের মধ্যে অনেক পার্থক্য। মানে ওখানে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং থাকে, যেটা কিন্তু আমাদের দেশে এখনো হয়নি। তাহলে কি আমরা ওখানে যাওয়ার পরে আমরা সেটা কি করছি না, দেখা যাচ্ছে যে আমাদের কালচার আমাদেরকে বাধা দিচ্ছে। অর্থাৎ যে ফ্রি মিক্সিংটা কিন্তু আমরা যতই দেশের বাইরে চলে যাচ্ছি যখন দেখছি যে হ্যাঁ ওখানে কোনো ব্যাপার না, কিন্তু তারপরে কিন্তু আমরা সেটাকে কখনোই প্রশ্রয় দিতে পারি না, দেখা যাচ্ছে আমাদের কালচার আমাদেরকে বাধা দিচ্ছে। তার মানে এটা কি বলতেছে যে কালচার মানুষ একটা সীমারেখা নির্ধারণ করে দেয় এবং সীমারেখার মধ্যেই কিন্তু বেসিক্যালি মানুষ আচরণটা প্রকাশ করে। এরপর আসে কালচারাল ইনফ্লুয়েন্সেস আর সেলডম অ্যাওয়ার, অর্থাৎ সংস্কৃতির প্রভাবসমূহ কখনো জানা যায় না। অর্থাৎ সংস্কৃতির যে প্রভাবগুলা, আমরা যে সংস্কৃতি দ্বারা যে আচরণ প্রকাশ করছি, আমাদের যে কথা বলার ধরন, আমাদের চাল চলন, আমাদের খাবার দাবার, আমাদের পোশাক আশাক, এগুলো বেসিক্যালি আমরা মানে কখন জানতে পারি, এই নিচে যে 3টা পয়েন্ট দেখো, নর্মস, কালচারাল ভ্যালুস আর স্যাংশন। অর্থাৎ আমাদের রীতিনীতি, আমাদের মূল্যবোধ আর আমাদের যে বাধা। স্যাংশন মানে হচ্ছে এখানে বেসিক্যালি যে আমাদের বাধা আর মানে বাধা নিষেধ গুলো আর কি, সেটাকে বলা হচ্ছে স্যাংশন। তো এই 3টা জিনিসের মাধ্যমে বেসিক্যালি আমরা আমাদের কালচারের প্রভাবটা বুঝতে পারি, তা না হলে আমরা কালচার জিনিসটা বুঝতে পারতাম না। এই হচ্ছে গিয়ে একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, লিখে রাখেন পাশে। আচ্ছা এরপরে আসেন নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে দেখি, আর স্টুডেন্ট তো 75 আছে, তাই না? আমি করি নাকি কোশ্চেন দিব আগে, চ্যাপ্টার 1 এর কোশ্চেন আগে দিব না পড়ানো শুরু করবো আগে? আগে দেন।
হ্যাঁ আমি বললাম কোশ্চেন দিয়ে দেন। কোশ্চেনটা আগে দিয়ে দিই, তাহলে চ্যাপ্টার 1 কোশ্চেন দিলে পরে তোমাদের তাহলে এরপরে আমি নেক্সটে পড়া শুরু করবো আবার, ঠিক আছে? চ্যাপ্টার 1 সবাই খাতা খুলেন, প্রত্যেকে খাতা টাতা খুলে একটা সুন্দর পেজ বের করে চ্যাপ্টার 1 লিখেন। চ্যাপ্টার 1 এর শর্ট কোশ্চেন লিখবা আগে, আমি বলবো খুব আস্তে আস্তে বলবো আর আপনারা সুন্দর করে লেখা শেষ করেন। এগুলোই কিন্তু ফাইনাল কোশ্চেন, এর উপর আর কোনো কোশ্চেন হবে না। প্রথমে শর্ট কোশ্চেন দিব চ্যাপ্টার 1 থেকে। আচ্ছা, শর্ট কোশ্চেনের প্রথমে লিখো নাম্বার 1, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে গিয়ে ডিসকাস দ্য কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস। ডিসকাস দ্য কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস। কোনো কথা বোঝা না গেলে আমাকে প্রশ্ন করবা। ডিসকাস দ্য কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস অর্থাৎ ভোক্তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আলোচনা করো। ডিসকাস দ্য কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস, 1 নাম্বার কোশ্চেন। এবার 2 নাম্বার, ডিসকাস দ্য characteristics of consumer behavior. Discuss the characteristics of consumer behavior. ভোক্তার আচরণের বৈশিষ্ট্য। 2 নাম্বার শেষ হলো। 3 নাম্বার লিখো হচ্ছে ডিসকাস দ্য স্কোপ অফ কনজিউমার বিহেভিয়ার ফিল্ড। ফিল্ড মানে FIELD। ডিসকাস দ্য স্কোপ, স্কোপ মানে আওতা। ডিসকাস দ্য স্কোপ অফ কনজিউমার বিহেভিয়ার ফিল্ড। ফিল্ড মানে এখানে ক্ষেত্র আর কি, আওতা বা ক্ষেত্র যেটাই বলো। হয়েছে? 3 নাম্বার শেষ হলো। এবার 4 নাম্বার কোশ্চেন, ডিসকাস দ্য রোল, ROLE, রোল মানে ভূমিকা। ডিসকাস দ্য রোল অফ থিওরি ইন কনজিউমার বিহেভিয়ার। ডিসকাস দ্য রোল অফ থিওরি ইন কনজিউমার বিহেভিয়ার। এরপরে নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য, আমি যদি ফার্স্ট বলি আমাকে কেউ একজন বলো যে ম্যাডাম আমার আসতে বলেন। ম্যাম 3 নাম্বার কোশ্চেনটা আবার একটু বলবেন? 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য স্কোপ, স্কোপ মানে আওতা, SCOPE, স্কোপ অফ কনজিউমার বিহেভিয়ার ফিল্ড। ফিল্ড মানে ক্ষেত্র, মাঠ আর কি, FIELD, ফিল্ড, এখানে ক্ষেত্র হবে বাংলা। ডিসকাস দ্য স্কোপ অফ কনজিউমার বিহেভিয়ার ফিল্ড, এটা ছিল 3 নাম্বার। তারপর 4 নাম্বার দিয়েছিলাম ডিসকাস দ্য রোল অফ থিওরি, ROLE, রোল মানে ভূমিকা, রোল অফ থিওরি ইন কনজিউমার বিহেভিয়ার। আর এরপর নেক্সট কোশ্চেনটা এখন বলতেছি, বলবো? জি ম্যাম বলেন। ডিসকাস দ্য প্রবাবিলিটি, প্রবাবিলিটি বানান হচ্ছে PROBABILITY। ডিসকাস প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, তোমাদের স্ট্যাট এটার নাম শুনেছো। ডিসকাস দ্য প্রবাবিলিটি মডেল, MODEL, মডেল অফ কনজিউমার বিহেভিয়ার। ডিসকাস দ্য প্রবাবিলিটি মডেল অফ কনজিউমার বিহেভিয়ার। এরপর নেক্সট কোশ্চেন, আর 2টা কোশ্চেন আছে 4 মার্কের। 2টা কোশ্চেনের মধ্যে আরেকটা কোশ্চেন হচ্ছে এখানে হচ্ছে ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন, ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ কনজিউমার বিহেভিয়ার মডেল ইন মার্কেটিং। ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ কনজিউমার বিহেভিয়ার মডেল ইন মার্কেটিং। এরপরে লিখে হচ্ছে পরের কোশ্চেন, মানে লাস্ট কোশ্চেন, 4 মার্কসের। হ্যাঁ, এটা একটা উক্তি,
উক্তিটা হচ্ছে কনজিউমার বিহেভিয়ার ইজ লার্ন বিহেভিয়ার। ডিসকাস। কনজিউমার বিহেভিয়ার ইজ লার্নড বিহেভিয়ার। হ্যাঁ, এটাকে একটা যে ইনভার্টেড কমার ভিতরে রাখো, লিখে পাশে হাইফেন দিয়ে লিখো ডিসকাস। আচ্ছা, এই হচ্ছে গিয়ে 4 মার্কের চ্যাপ্টার 1 এর কোশ্চেন। এবার আসেন 10 মার্কের। 10 মার্কের কোশ্চেন হচ্ছে টোটাল 5টা। নাম্বার 1, 10 মার্কের কোশ্চেন শুরু করলাম। নাম্বার 1 হচ্ছে ডিসক্রাইব দ্য থিওরিটিক্যাল। থিওরি থেকে থিওরিটিক্যাল, THEORITICAL, থিওরিটিক্যাল অরিজিন। অরিজিন বানান হচ্ছে ORIGIN। থিওরিটিক্যাল অরিজিন অফ কনজিউমার বিহেভিয়ার। Describe the theoretical origin of consumer behavior. এরপরে হচ্ছে discuss the implication. Discuss the implication হচ্ছে মানে প্রয়োগ, IMPLICATION, implication of consumer behavior theory in marketing. সুলতানা ইয়াসমিন কে হাত তুলেছে কেন, কিছু বলবে? ম্যাম প্রশ্নগুলোর বাংলা গুলো যদি বলে দিতেন। বাংলাগুলো আমি তো যেগুলো কঠিন ওয়ার্ড বাংলা বলতেছি ওগুলো বাংলা বলছি না কেন, কারণ আমাদের তো কোশ্চেন ইংলিশে হবে, তোমরা জানোই। আর ওই যখন এই যে কোশ্চেন বের করবা না অ্যান্সার, তখন নিজেরাই দেখবা যে বইয়ের মধ্যে কোশ্চেনগুলো বাংলা দেওয়া আছে। এখন আপাতত লিখো, আমি আবার বলি। ওকে ম্যাম। হ্যাঁ, 2 নাম্বারটা আবার বলি। ডিসকাস দ্য ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন মানে প্রয়োগ অফ কনজিউমার বিহেভিয়ার থিওরি ইন মার্কেটিং। হ্যাঁ, এই গেল 2 নাম্বার, গেল 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ডিসক্রাইব দ্য মেথড। মেথড মানে ওই যে পদ্ধতি। ডিসক্রাইব দ্য মেথড অফ এর পরে লিখো ফর্মালাইজিং। ফর্মাল আছে না, ফর্মাল থেকে ফর্মালাইজিং, FORMALIZING, formalizing and developing model. Formalizing and developing model. এটা গেল 3 নাম্বার কোশ্চেন। এটা আবার বলি, ডিসক্রাইব দ্য মেথডস অফ ফর্মালাইজিং এন্ড ডেভেলপিং মডেল। তারপর নেক্সট কোশ্চেন, ডিসক্রাইব দ্য এবার এটা একজনের নাম বলবো। এটা হচ্ছে একজন তোমার কি মনস্তাত্ত্বিকবিদ, যার নাম হচ্ছে হাওয়ার্ড, HOWARD, হাওয়ার্ড অ্যান্ড শেথ। এটা আরেকজন নাম, SHETH, হাওয়ার্ড অ্যান্ড শেথ। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়াইছিলাম। হাওয়ার্ড অ্যান্ড শেথ মডেল। Describe the Howard and Sheath model. 2, TO2, analyze the consumer behavior. আবার বলি, describe the Howard and Sheath, SHETH, দুজনের নাম, Howard and Sheath model to analyze the consumer behavior. তারপরটা লাস্ট কোশ্চেন, ডিসক্রাইব দ্য নিকোশিয়া।
নিকোশিয়া বানান লিখো, এটা বড় হাতের হবে, NICOSIA, নিকোশিয়া মডেল, নিকোশিয়া মডেল, আবার ওই আগের মতো, টু অ্যানালাইজ দ্য কনজিউমার বিহেভিয়ার। আবার বলি, describe the Nicosia model to analyze the consumer behavior. শেষ। তো এই চ্যাপ্টারের যে 10 মার্কের কোশ্চেন দিলাম, 10 মার্কের কোশ্চেন দিয়েছি বেসিক্যালি 5টা, কিন্তু আসলে কোশ্চেন 3টা। 3টা কেন? কারণ লাস্টে যে 2টা আমি দিয়েছি মডেলগুলা, এটা কিন্তু ওই 3 নাম্বার কোশ্চেন যেটা আছে, ডিসক্রাইব দ্য মেথডস অফ ফর্মালাইজিং এন্ড ডেভেলপিং মডেল, এটার ভিতর থেকে আসছে। মানে ওটাকে ভেঙে 2টা কোশ্চেন আরো বাড়ানো হয়েছে। বেসিক্যালি কোশ্চেন পড়তে হবে 3টা পড়লেই তোমার এনাফ। ঠিক আছে, এই আপাতত এই কোশ্চেন গুলাই পড়তে থাকো। যদি কোনো কারণে কোনো কোশ্চেন পরবর্তীতে চেঞ্জ করা লাগে, কলেজে আমাদের কাছে ওই এগুলার কোশ্চেনের মানে ইয়ে করা আছে, কম্পিউটার কম্পোজ কপি করা আছে, তো ওটা তখন আবার দিয়ে দিব। যদি দেখি যে আপাতত মনে হচ্ছে লাগবে, যেগুলা দিয়েছি এনাফ, এগুলা পড়লেই হবে। যদি একটু কম বেশি করা লাগে তাহলে আমরা সেটা পরবর্তীতে করে দিব। আপাতত এগুলা করতে থাকো। তাহলে এবার আসো আবার চ্যাপ্টার 2 তে চলে আসি, যেটা আমরা এখন পড়বো, ইম্পর্টেন্স অফ কালচার, কালচারের গুরুত্ব। এটা খুব সোজা একটা জিনিস, কালচার কেন জানতে হবে? আমরা যেহেতু মার্কেটার, আমাদেরকে কালচার সম্পর্কে অবশ্যই জানতে হবে, কারণ কালচার না জানলে আমরা কখনোই একটা দেশে বিজনেস করতে পারবো না। তো সেই জন্য প্রথমেই কি করতে হবে, কালচারের ইম্পর্টেন্সের প্রথম পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট এক্সটার্নাল ফ্যাক্টরস, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু বাহ্যিক শক্তি আছে যা মানুষের ভোগ আচরণকে প্রভাবিত করে। সেই কারণেই এই কালচারের সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ। সেটা কি কি? যেমন হচ্ছে যে আমরা যে আচরণগুলো প্রকাশ করতেছি, আমাদের যে মানুষের যে এক এক জায়গায় গেলে যে আমরা একই রকম আচরণ প্রকাশ করি, সেই আচরণ প্রকাশটা কিন্তু আমরা কালচার থেকেই আসতেছে। আমরা ঘরের মধ্যে একরকম আচরণ করতেছি, বন্ধু বান্ধবের সামনে একরকম আচরণ করতেছি, বাবা মার সামনে গেলে একরকম আচরণ করতেছি, একজন টিচারের সামনে আচরণ করতেছি। তাহলে এই যে আমরা এক এক জায়গায়, আবার একটা দোকানে গেলে আমরা আমাদের পণ্য ক্রয়ের সময় এক এক দোকানে এক রকম আচরণ করতেছি। তাহলে এই আচরণ প্রকাশের এইসব বাহ্যিক শক্তির জন্য বলতেছে যে কালচারের গুরুত্ব অনেক বেশি। তারপর 2 নাম্বার, আন্ডারস্ট্যান্ডিং কালচারাল স্ট্রাকচার, অর্থাৎ সংস্কৃতির কাঠামো। আমরা যদিও বলতেছি যে আমাদের সংস্কৃতি দেখলে বোঝা যায় না যে বাঙালি সংস্কৃতিতে ঢুকলে পরে আমরা কিছু জিনিস দিয়ে বুঝতে পারি যে হ্যাঁ বাঙালি সংস্কৃতি, মানে আমরা যে ভাত খাচ্ছি, আমাদের পোশাক, আমাদের ধর্মীয় মনোভাব, এগুলোর কারণে আমাদের কালচারটা যদিও আমরা বুঝতে পারি, কিন্তু এই কালচারটা বুঝতে পারার জন্য বেসিক্যালি আমাদের এই কালচারের স্ট্রাকচার জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটা দেশে যদিও কালচারের মধ্যে অনেক ডিফারেন্স আছে, এক এক ব্যক্তির মধ্যে একই রকমের আচরণ প্রকাশ পায়, কিন্তু তারপরেও প্রত্যেকটা কালচারের মধ্যে কিছু কিছু জিনিস আছে যে সেটা সবার মধ্যে সেম। তো সেটাকে বলতেছে কালচারাল স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচারটাকে জানতে হবে, নাহলে মার্কেটার কখনোই একটা দেশে গিয়ে ওই দেশের কালচারটাকে বুঝতে পারবে না, না পারলে সে পণ্য বাজারে সেল করতে পারবে না। তারপর আসি নলেজ অ্যাবাউট কালচারাল ভ্যালুস। কালচারাল কিছু মূল্যবোধ আছে, যে মূল্যবোধগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জ্ঞান নিতে হবে, কারণ এই মূল্যবোধ দিয়েই কিন্তু মানুষের আচরণটা প্রকাশ পায়। ওই যেটা বললাম যে এখনো কিন্তু আমাদের দেশে বিয়ে শাদীর ক্ষেত্রে মানুষজন ভাবে যে না, বিয়ে করলে অবশ্যই বাবা মার পছন্দের বিয়ে করতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের কালচারাল ভ্যালুস। এখনো কিন্তু আমরা সেরকম বিদেশের মতো এখনো সেই অবস্থাতে পৌঁছাই নাই যে না, যে বিয়েটা অবশ্যই নিজের পছন্দ মতো করা উচিত, যেটা বাইরের দেশে এখন মানুষজন খুব মানতেছে। কিন্তু আমাদের দেশে আমরা এখনো কালচারাল ভাবতেছি যে না, বিয়ে হচ্ছে বাবা মা দেখে শুনে বিয়ে দেবে, এটাই হচ্ছে কালচার। তাহলে সেই ভ্যালুস সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর আসি গ্রুপ ইনফ্লুয়েন্স, অর্থাৎ দলগত প্রভাব। আমরা জানি যে আমরা যখনই বন্ধু বান্ধবের সাথে থাকি, যখনই বাবা মার সাথে থাকি, আমাদের আচরণ কিন্তু ভিন্ন রকম হয়। আর এটার পিছনে মূল কারণ হচ্ছে দলগত প্রভাব। মানে বন্ধু বান্ধব যখন একসাথে হই, বন্ধু বান্ধবদের কারণে আমাদের আচরণটা একরকম হয়, আবার যখন বাবা মার কাছে আসি, বাবা মার কারণে আমাদের আচরণটা একরকম হয়। তার মানে দলগত প্রভাবের কারণে এক কালচারে থেকেও কিন্তু আমাদের আচরণ ভিন্ন। ইনফ্লুয়েন্স অন পারচেজিং বিহেভিয়ার, এটাতে বোঝা যাচ্ছে যে কালচারটা পারচেজিং বিহেভিয়ারের ক্ষেত্রে অনেক বেশি প্রভাবিত করে, কারণ আমরা কখন কোন পণ্য ক্রয় করব এটা কিন্তু আমাদের কালচার শিখিয়ে দিচ্ছে। এখনো আমরা এই যে বিয়ে শাদীতে সবাই লাল শাড়ি পরে মেয়েরা, তাহলে এটাও কিন্তু আমাদের কালচারের মধ্যেই পড়েছে। এটার কারণ হচ্ছে যে আমাদের পারচেজিং বিহেভিয়ারের মাধ্যমেই কি আমাদের কালচারটা উঠে আসে। ক্রিয়েটিং ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু কালচারের ভূমিকা অনেক বেশি।
অর্থাৎ আমরা যখন দেখি যে যখন একটা দেশের সরকার একটা দেশে যায়, দেখা যায় যে ওই দেশের সরকার যেভাবেই মানে যেভাবে মানে সেভাবে তাকে সে তোমার সম্বর্ধনা করে। অর্থাৎ আমাদের দেশে যখন কোনো বিদেশি আসে, সে জানে যে আমাদের দেশের মানুষ মুসলিম, ওরা সালামটাকে প্রেফার করে হ্যান্ডশেক থেকে। দেখা যায় যে ওরা ওখানে আমাদের সাথে এসে আমাদের সালাম দিচ্ছে। আবার আমরা যখন বিদেশে যাচ্ছি, আমাদের সরকার যখন বিদেশে যায়, দেখা যাচ্ছে ওখানে গিয়ে আমাদের সরকার ওখানে নিয়ম হচ্ছে হ্যান্ডশেক করা, উনি কিন্তু হ্যান্ডশেক করছে। তার মানে কি, এই ইন্টারন্যাশনাল রিলেশন তৈরি করতে গেলে কিন্তু আমাদেরকে কালচার সম্পর্কে জানতে হবে। কালচারাল টাইজ, সাংস্কৃতিক বন্ধন, অর্থাৎ কালচারের মাধ্যমে যেহেতু একটা দেশের মানুষের খাবার দাবার, আচার আচরণ, ভাষা সবকিছু উঠে আসে, তো এই জন্য বলতেছে কালচার একটা সাংস্কৃতিক বন্ধন তৈরি করে। সেই জন্য কালচার সম্পর্কে অবশ্যই মার্কেটারকে জানতে হবে। এক্সপ্লেনেশন অফ ডিফারেন্ট ইভেন্টস, অর্থাৎ বিভিন্ন ঘটনার ব্যাখ্যা। অর্থাৎ সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমরা আমাদের মানে মানুষের আচার ব্যবহার যেমন জানতে পারতেছি, তেমনি আমরা আমাদের আচরণগুলো দিয়ে বুঝতে পারতেছি যে আমরা কোন কোন সংস্কৃতির মানুষ। অর্থাৎ প্রত্যেকটা ঘটনা দিয়ে আমরা আজকে আমাদের দেশে যখন ঈদ আসে, আমাদের মানুষজন দেখলেই বুঝে যে হ্যাঁ ঈদ চলতেছে, কারণ ঈদের সময় আমাদের কালচারটা একটা অন্যরকম মানে প্রভাব দেখা যায়। অর্থাৎ এই যে রোজার ঈদে সবাই নতুন কাপড় কিনে, হ্যাঁ, খাবার দাবার একটা চেঞ্জ আসে। তার মানে একটা ইভেন্টের মাধ্যমে আমাদের আচরণগুলো কিন্তু উঠে আসে। কালচারাল ইনফ্লুয়েন্স অন কনজাম্পশন, অর্থাৎ ভোগের উপর সংস্কৃতির প্রভাব। তার মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু ভোগ করছি, আমরা কি খাচ্ছি, কি পড়ছি, সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমরা সেটা শিখতে পারতেছি। যেমন যে পয়লা বৈশাখ আসতেছে, আমরা কিন্তু দেখা যাচ্ছে পান্তা ভাত খাচ্ছি, তার মানে আমাদের কালচার। তার মানে কালচার দিয়ে কিন্তু আমাদের সংস্কৃতিটাকে আমরা তুলে আনতে পারতেছি। এই হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্স অফ কালচার। এটাও 10 মার্কে কখনো কখনো আসে, তবে 4 মার্কে বেশি আসবে। আসলে এই পয়েন্টসগুলো তখন দিতে হবে। আচ্ছা, তো এরপরে আছে ইউজফুল কনসেপ্ট অফ কালচার অ্যানালাইসিস। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা জাস্ট খালি আমি একটু ধারণা দিয়ে যাই, আজকে অত সময় যেহেতু কম আছে আমি শেষ করতে পারবো না, একটুখানি খালি বলে যাই। এটা এত ইম্পর্টেন্ট যে পরীক্ষায় যদি না আসে তাহলে বুঝতে হবে যে যে কোশ্চেন করছে সে আমাদের কোর্সের টিচার না। মানে এত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে এটা না দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এটা হচ্ছে গিয়ে এই ইউজফুল কনসেপ্ট অফ কালচারাল অ্যানালাইসিস, অর্থাৎ সংস্কৃতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ধারণা। আমরা কিন্তু এর আগের কোশ্চেনও একটা ধারণা পড়েছি, যে সংস্কৃতির ধারণা কিন্তু বলেছি আমরা 3 রকমের, যে একটু আগে বললাম যে কালচার ইজ কম্প্রিহেন্সিভ, তারপর কালচার ইজ অ্যাকোয়ার্ড। হ্যাঁ, এটার পাশাপাশি ওটা যেমন ইম্পর্টেন্ট, আর যেটা এখন দেখাচ্ছি তার থেকে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে দেওয়াই আছে ইউজফুল কনসেপ্ট, মানে অনেক গুরুত্বপূর্ণ কিছু আরো ধারণা আছে, যেটা দিয়ে কালচারটাকে আমরা রিয়েলাইজ করতে পারি যে কালচারটা কি। তো এখানে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট মেইন পয়েন্ট। এই 3টা পয়েন্ট হচ্ছে 10 মার্কে আসে। 10 মার্কে আসলে তখন তোমাকে 3টা পয়েন্ট ডিটেলস আলোচনা করতে হবে। আর লাস্টের পয়েন্ট সিরিজ সাব পয়েন্ট আছে 8টা। তো এই সাব পয়েন্ট 8টাই দিতে হবে এমন কিছু না, তুমি চাইলে কমাই মানে দিতে পারো। আর কিন্তু মেইন যে 3টা পয়েন্ট সেখানে অবশ্যই আলোচনা করতে হবে এবং এক্সাম্পল দিতে হবে। তো আজকে শুধু একটা পয়েন্ট পড়াই দিই, সেটা হচ্ছে কালচারাল সিম্বলাইজম, মানে হচ্ছে কালচারালের সংস্কৃতির প্রতীক। সংস্কৃতিকে বলা হচ্ছে প্রতীক। কেন প্রতীক বলা হচ্ছে? কারণ দেখো, আমরা সংস্কৃতিতে এমন কিছু আচরণ প্রকাশ করি যেটা দিয়ে আমাদের সংস্কৃতি উঠে, মানে আমাদের পরিচিতি লাভ করে। যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন কালারের দিক থেকে আমরা জানি যে ছেলেদের জন্য নীল আর মেয়েদের জন্য গোলাপি। এটা কিন্তু আমাদের দেশে বলতেছে, আবার আমেরিকাতেও তাই বলতেছে। বাট হল্যান্ডে ওরা বলতেছে যে না, নীল হচ্ছে মেয়েদের। তার মানে হচ্ছে দেশভেদে কালারের কিন্তু পরিবর্তন। আবার দেখো আরেকটা এক্সাম্পল দেখো, মেক্সিকোতে যেমন বলতেছে হলুদকে বলা হচ্ছে মৃত্যু, আবার ফ্রান্সে এই হলুদকে বলা হচ্ছে বিশ্বাসের প্রতীক। মানে আমরা যখন হলুদ গোলাপ দেই, হলুদ গোলাপকে মানে মেক্সিকোতে মনে করে মৃত্যু প্রকাশ পাচ্ছে, মৃত্যু হয়েছে কারো। আর ফ্রান্সে বলতেছে যে না, এটা হচ্ছে বিশ্বাসঘাতকতার প্রতীক। তাহলে এই যে বিষয়টা, যেটাকে বলা হচ্ছে যে কালচারাল সিম্বলিজম, সিম্বল দিয়ে কালচার প্রকাশ পায়। তো আজকে সময় খুব কম, আমি বাকি আগামী ক্লাসে এগুলো সব ডিটেলস দিয়ে আলোচনা করবো এক্সাম্পল দিয়ে। তো আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? এখনই কিন্তু লাইন কেটে যাবে, প্রশ্ন থাকলে বলো।